পরমাণুর গঠন। আর এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমাদের এই অধ্যায়টা থেকে প্রতি বছরই কিন্তু জেএসসি পরীক্ষায় বা বোর্ড কোশ্চেনে বা স্কুলের যে পরীক্ষা হয় ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে মাস্ট বি একটা সিকিউ আসবে এবং এমসিকিউ তোমার 3টা থেকে 4টা আসবে। ফুল অধ্যায়টার মধ্যে যা যা আছে সবকিছু আমরা এভরিথিং ডিটেলসে বুঝে নিব। ক্লিয়ার? সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। এখন আমাদের প্রথমে আসা যাক। আর আমি যেভাবে বলবো তারপর তোমাদের তো সবার কাছে বই আছে, ওই বইটা পড়লে ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, পরমাণুর গঠন আমাদের সবার মনে প্রশ্ন আসে, তাহলে পরমাণু বিষয়টা কি? দেখো, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক হলো পরমাণু। এখন মৌলিক পদার্থ বিষয়টা কি? মৌলিক পদার্থ হচ্ছে ওইসব পদার্থ যেগুলোকে ভাঙতে ভাঙতে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। যেমন ফর এক্সাম্পল, এই যে এটা ধরো কোন একটা বস্তু, কাঠের কোন একটা বস্তু। এই বস্তুটাকে যখন তুমি ভাঙবা তখন এটা একটু ছোট হয়ে যাবে, যখন আবার ভাঙবা তখন এটা আরেকটু ছোট হয়ে যাবে। এভাবে ভাঙতে ভাঙতে জাস্ট কেবল এই কাঠের টুকরাটাই পাওয়া যাচ্ছে, ছোট টুকরাটাই পাওয়া যাচ্ছে, আর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি তোমাদের আরেকটু বিষয়টা ক্লিয়ার করি। আমরা তো সবাই পানির নাম শুনছি, H2O, পানি। এটা হচ্ছে পানির একটা অণু। তো অণু কি, এই বিষয়টা আমি ক্লিয়ার করব। আপাতত এইটুকু জানি আমরা জাস্ট সহজভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি। H2O মানে কি? H2O মানে হচ্ছে পানি। এখন H2O কে ধরো আমরা ভাঙার পর ছোট একটা পানির কণা তৈরি হবে। আবার এটাকে ভাঙার পর আবার এই পানি পাওয়া যাচ্ছে। আবার ভাঙার পর এই পানি পাওয়া যাচ্ছে। মূলত এইটাই বলছে, যেগুলোকে ভাঙতে ভাঙতে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটাই হচ্ছে কি পরমাণু। যেমন আমি যদি আরেকটু ভিতরে যাই, এখন তোমাদের রিয়েল এক্সাম্পলটা দিব। এই যে দেখো, H2 হচ্ছে পানির একটা সংকেত। এখন H2 কে তুমি প্রথমে ভাঙার পর এখানে 2 মানে কি, H এর 2টা পরমাণু। আচ্ছা, এই বিষয়টাও ক্লিয়ার হবো। আপাতত এইটা দেখো, H2 কে ভাঙার পর আমরা H পাচ্ছি, কথার কথা H পাচ্ছি। H কে আবার ভাঙবো, দেন আবার H পাবো, আবার H কে ভাঙবো, H পাবো। সেম এস উ কে আমরা ভাঙার পর আমরা পাবো। বলতে এখানে এটা অক্সিজেন, আর H হচ্ছে হাইড্রোজেন। তো কে যদি আমরা ভাঙি, দেন পাবো। তো মূলত এইটাই, কোন একটা পদার্থকে যখন আমরা ভাঙতে ভাঙতে ওই পদার্থটা ছাড়া, এই H বা ছাড়া অন্য কোনো পদার্থই পাওয়া যাচ্ছে না, তখন ওইটাকে বলে মৌলিক পদার্থ। বুঝছো? যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলা হচ্ছে পরমাণু। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলা হচ্ছে পরমাণু। এখন আসা যাক অণু কি। অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক। তো যৌগিক পদার্থটা আবার কি? যৌগিক পদার্থ হলো ওইগুলো যাদের ভাঙতে থাকলে 2 বা তার অধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যাবে। এখন এই যে আমি তোমাদের একটু আগে এক্সাম্পল দিছি, H2 পানি, এটাকে তোমরা ভেঙে দেখবা H এর 2টা পরমাণু পাবা, অর্থাৎ 2টা H পাবা, মানে হাইড্রোজেন 2টা পাবা, হাইড্রোজেনের পরমাণু পাবা 2টা। দেন অক্সিজেন, এই যে অক্সিজেন পাবা, ওটা মানে হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু পাবা। অক্সিজেনের এখানে তো 1 বা 2 কোনো কিছু দেওয়া নাই, একটা থাকা মানে ওটা জাস্ট থাকা মানে অক্সিজেনের একটা পরমাণু আছে। আর এখানে H এর নিচে 2 মানে কি, হাইড্রোজেনের 2টা পরমাণু আছে। তো আমরা যখন H2 কে এভাবে ভাঙার পর দেখো হাইড্রোজেনের 2টা পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু পাচ্ছি। হ্যাঁ, এটাই মূলত যৌগিক পদার্থ, যাকে ভাঙলে একের অধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়। যেমন হাইড্রোজেন এক রকমের পদার্থ, আর অক্সিজেন এটা আরেক রকমের পদার্থ। আমরা ভিন্ন ভিন্ন কিন্তু পদার্থ পাচ্ছি বা পরমাণু পাচ্ছি, ওইটাই মূলত যৌগিক পদার্থ। তো এক্সাম্পল হিসেবে যদি বলা যায় H2O, এটা যৌগিক পদার্থ বা অণু। তারপর হাইড্রোজেন সালফেট, আর এটা হচ্ছে হাইড্রোজেন অক্সাইড। H2O এর নাম কি তোমরা ইচ্ছে করলে খাতায় নোট করে রাখতে পারো। H2 এর নাম হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন অক্সাইড।
এখন এটা যে হাইড্রোজেন অক্সাইড এইটার উপর একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা আমরা যখন যাব তখন আমরা কিন্তু সহজে H2 দেখলে বুঝতে পারবো। আর এটার রাসায়নিক সাংকেতিক নাম হচ্ছে হাইড্রোজেন অক্সাইড। তারপর H2SO4 এটার নাম হচ্ছে হাইড্রোজেন, S মানে সালফার, O মানে অক্সাইড। আচ্ছা, সবটা মিলে হয় হাইড্রোজেন সালফেট। কেন হাইড্রোজেন সালফেট হয়েছে এটা এই অধ্যায়ে জানার বিষয় না, এটা আরেকটা অধ্যায় আছে, ওইটাতে আমরা জানবো। তারপর এটা হচ্ছে Gn মানে জিঙ্ক, আর SO4 মানে সালফেট, জিঙ্ক সালফেট। তোমরা ইচ্ছে করলে লিখে নিতে পারো, এটা হচ্ছে জিঙ্ক সালফেট। বুঝতে পারছো? এখন দেখো, আমাদের এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে পরমাণু। আমাদের এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে পরমাণু। এখন এইটাই আমরা ডিটেলসে একটু জানবো। দেখো, এই যে চিত্রটা এটা হচ্ছে পরমাণুর চিত্র, ঠিক আছে? পরমাণুর চিত্র। এখন পরমাণুর এই যে এই অংশটা, এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। এটা কি? এই যে এই অংশটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। বুঝতে পারছো? এই অংশটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। এখন পরমাণুর এই যে কেন্দ্রে, এই পরমাণুর কেন্দ্রে থাকে তোমার দুইটা জিনিস। একটা থাকবে প্রোটন, পরমাণুর কেন্দ্রে থাকবে প্রোটন, আর একটা থাকবে নিউট্রন। আমি আবারও বলতেছি, পরমাণুর কেন্দ্র এইটা, এই কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন। এখন এই প্রোটনকে দেখো, প্রোটনকে এই যে লাল যে বলগুলো ওইগুলো হচ্ছে প্রোটন দ্বারা নির্দেশ করছে আর কি। এখানে চিত্রটা বোঝানোর জন্য তারা কি করছে, প্রোটনকে লাল দ্বারা বোঝাইছে। আর হলুদ যে বলগুলো ওইগুলো হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে লালগুলো, নিউট্রন হচ্ছে কি হলুদগুলো। এইগুলো কোথায় আছে? এই যে ফুল যে পরমাণুটা, এই চিত্রটা তো পরমাণুর কেন্দ্রে আছে, মাঝখানে আছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। তোমাদের এগুলা কিন্তু এমসিকিউর মধ্যে আসবে। ওকে, আচ্ছা। এবং এই যে নীল বলগুলা হচ্ছে ইলেকট্রন। নীল বলগুলা কি? ইলেকট্রন। বুঝছো? আচ্ছা, আরেকটা বিষয় বুঝাই দিই। প্রোটনের চার্জ কিন্তু ধনাত্মক। প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক বা প্লাস। প্রোটনের চার্জ ধনাত্মক বা প্লাস, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক বা মাইনাস। হ্যাঁ, আরেকটা বিষয় দেখো। এখন এই যে এই যে দেখছো সৌর কক্ষপথ যে দেখছো না, ওইটার মতো। এই যে দেখো, সৌরমণ্ডলের কক্ষপথের মতো এই যে এরকম বৃত্তকার আকারে আছে, এগুলাকে বলে কক্ষপথ, পরমাণুর কক্ষপথ। ঠিক আছে? এই যে দেখো, এখানে কক্ষপথ কয়টা আছে? 3টা আছে। এটা তো কেন্দ্র, দেন এখানে একটা, এখানে একটা, 3টা কক্ষপথ আছে। এখন কক্ষপথে দেখো নীল বলগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ তারা ঘুরতেছে কক্ষপথে নীল বলগুলো। তো নীল বলগুলো কি বলে? ইলেকট্রন বলে। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। বুঝছো? ইলেকট্রনগুলো কাকে কেন্দ্র করে ঘুরে? ইলেকট্রনগুলো তোমার এই যে কেন্দ্র, এই কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই কেন্দ্রটার নাম কি? এই কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন এবং নিউট্রন। আর এই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করেই ইলেকট্রন কি করে? চারপাশে এভাবে ঘুরতে থাকে। ঠিক আছে? আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, আর প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। তাহলে নিউট্রনের চার্জ কি? নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নেই। বুঝতে পারছো? নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ। এতটুকু ক্লিয়ার তো? নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ। তারপর আরেকটা বিষয়, পরমাণুর মধ্যে যে ভর আছে তার সবটুকুই এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন এই জায়গাটুকুর মধ্যে অবস্থিত। আর বাকি যে জায়গাগুলো, এগুলো বেশিরভাগ জায়গাগুলোই কি? ফাঁকা। আচ্ছা, এখন আমি তোমাদের যে কথাগুলো বলছি, এই কথাগুলো দেখো এখানে এই সামারি করা আছে। যেমন পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন, কারণ আমরা জানি নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটনের চার্জ কি? ধনাত্মক। ও আধান নিরপেক্ষ নিউট্রনের চার্জ কি? নিরপেক্ষ, কোনো চার্জ নাই। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। আমরা যে কেন্দ্রটা দেখছি ওইটাই তো নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো আমরা তো দেখছিলাম যে এই যে এটা ধরো কেন্দ্রটা,
কেন্দ্র নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন নিউট্রন, এবং ইলেকট্রনগুলো কি করে, এই যে নিউক্লিয়াস যে এটাকে কেন্দ্র করে চারপাশে ইলেকট্রনগুলো এভাবে 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 ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে, ঠিক আছে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। এখন এই যে এইটা এই যে ঘুরতেছে, এই যে এই বলগুলো এগুলা তো ইলেকট্রন। এখন ইলেকট্রন এবং নিউক্লিয়াস তো এই কেন্দ্রটা, এর মাঝখানে যে এই জায়গাটুকু কি এগুলা ফাঁকা না? এই যে এই জায়গাটুকু ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, অর্থাৎ আমাদের পরমাণু এইটা আর আমাদের কক্ষপথগুলো এইটা, তো বেশিরভাগ জায়গায় দেখো ফাঁকা, কিন্তু ফাঁকা আছে। এখানে একটা নোট করে দিছি, পরমাণু বিভাজ্য। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। আমরা অলরেডি কিন্তু দেখেছি, এই যে ধরো এটা হচ্ছে পরমাণুর কেন্দ্রটা, এর মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন থাকে, এবং একে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করে চারপাশে ঘুরতে থাকে। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, একে ই দ্বারাই প্রকাশ করি। হ্যাঁ, চারপাশে দেখো এভাবে ঘুরতেছে, ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতেছে। এখন আমরা কি জানি, আমরা কি জানবো? এই অধ্যায়ের মূল বিষয়টা হচ্ছে, মূল বেসিকটা হচ্ছে, আমরা যখন এই পরমাণুকে এভাবে ভাঙার পর আমরা তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে ইলেকট্রন, এই যে একটা পাবো, তারপর প্রোটন পাবো এবং নিউট্রন পাবো, ঠিক আছে, এই টাইপ। তার মানে পরমাণু বিভাজ্য বলতে যাকে ভাঙা যায়, ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাবো। তোমাদের বইয়ের এই অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম দুইটা পৃষ্ঠা, দুইটা না, 1.5টা পৃষ্ঠা এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন নিয়ে কথা বলছে। এগুলা কি বিভাজ্য কিনা বা অবিভাজ্য কিনা এটা নিয়ে বলছে। হ্যাঁ, আমরা একটু আগাই। হ্যাঁ, এগুলা কিন্তু বইয়ের মধ্যে আছে, তবে আমি বই থেকে সুন্দর করে এখানে তুলছি, সামারিটা তুলছি, কিন্তু যেন তোমাদের ফ্যাস না লাগে। আচ্ছা, পরমাণুর ধারণা, বিকাশ ও গঠন। আমাদের মেইন কনসেপ্টটা আমি যে তোমাদের বললাম যে পরমাণু বিভাজ্য, আমাদের মাথায় এটা সেট করো তোমরা। আমরা জানি পরমাণু হচ্ছে বিভাজ্য, এবং পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা এখন দেখি, কারণ আমাদের পরমাণু যে বিভাজ্য, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে পাওয়া যায়, এটা কিন্তু আমাদের একদিনের ফল না, বিভিন্ন বছর, বিভিন্ন যুগ, শত শত বছর ধরে এটা আবিষ্কার করা হয়েছে, গবেষণা করা হয়েছে। গবেষণা করার পর সবশেষে মতামত দেওয়া হয়েছে যে পরমাণু বিভাজ্য এবং একে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। কিন্তু এই যে তোমার হিস্টোরি, ইতিহাসটা, এটা এখন আমরা জানবো যে কোন বিজ্ঞানী কি বলছিল প্রথম, তারপর কারটা মেনে নেওয়া হয়েছে, এইগুলাই জানবো। দেখো, তোমরা জেনেছো যে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। হ্যাঁ, আমরা জানি পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। যেমন তুমি একটা এক্সাম্পলই দেখো, এই যে কাঠের টুকরাটা, এই কাঠের টুকরাটা যে তৈরি হয়েছে, এর মধ্যে বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন তোমার ক্ষুদ্র ক্ষুদ্র কণা কিন্তু রয়েছে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাশাপাশি বন্ধনে তারা আবদ্ধ হয়েছে। আমরা বন্ধন বিষয়টাও জানবো একটু পরেই। তারা এরকম বন্ধনে আবদ্ধ হয়ে একটার সাথে আরেকটা এভাবে লাগালাগি অবস্থায় আছে আর কি, একে অপরকে আকর্ষণ করছে, করার পর এরকম এরকম একটা অণু তৈরি হয়েছে। অণু কতগুলো অণু মিলে এরকম একে অপরের সাথে মিশে এরকম একটা কাঠ তৈরি হয়েছে, ঠিক আছে। এরকম মূলত কাঠের গঠনটা এরকম টাইপের। তো এইটাই বলছে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমরা যে কোনো পদার্থই চিন্তা করি না কেন, যেমন তুমি একটা কলম, তোমার কাছে থাকা যে কলমটা, ওইটাও কিন্তু এরকম ক্ষুদ্র 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 কণা, যেগুলো তুমি চোখেও দেখতে পারবে না, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যেগুলোকে দেখা যায়, ওইগুলো তোমার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলে তোমার হাতে থাকা যে কলমটা, ওইটা তৈরি হয়েছে। আচ্ছা, এটাই পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এ ক্ষুদ্র কণা দুই রকমের। তো আমরা তো অলরেডি জানছি ক্ষুদ্রতম কণা দুই রকমের, একটা হচ্ছে অণু এবং পরমাণু। পরমাণু কি? পরমাণু হচ্ছে একেবারে যে ক্ষুদ্রতম কণাটা, ঠিক আছে, একেবারে যে ক্ষুদ্রতম কণাটা। পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তো আমরা যে ওই যে H2O পানির যে বিষয়টা দেখলাম, যে পানিটা কিভাবে তৈরি হয়েছে, আমরা যে পানি খাই, আমরা যে মাম খাই, ওইটা কিভাবে হয়েছে? মামটা মূলত আমাদের পানি জাস্ট একটা অণু, এই যে ফুটাটা দিলাম, এটা হচ্ছে পানির একটা অণু। এখন এই পানির অণুটার নামই হচ্ছে এই যে H2O, পানি। তো এই অণুটা কিভাবে তৈরি হয়েছে? এই যে H2O, এটা হচ্ছে অণু, এটা হচ্ছে যৌগিক পদার্থ। কেন যৌগিক পদার্থ? কারণ এখানে H দুইটা আছে, হাইড্রোজেন দুইটা আছে, আর ও বলতে অক্সিজেন একটা আছে। তো দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে একটা পানির অণু তৈরি হয়। এরকম বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন পানির অণু মিলে তোমার গ্লাসের মধ্যে থাকা যে পানি, ওই রকম পানি আমরা খাই, ঠিক আছে, বা পাই। আচ্ছা, তো H2 তো আমরা বুঝলাম এটা পানির একটা অণু। এখন
এই যে এইচ এখানে দুইটা আছে, তারপর উ একটা আছে, এই দুইটা এইচ একটা উ মিলে নে কেবল আমাদের একটা অণু তৈরি হয়েছে। তার আগে এইচ যে দুইটা এটা হচ্ছে পরমাণু, উ যে একটা এটা হচ্ছে পরমাণু। এই যে পরমাণুগুলো একসাথে হয়ে আমাদের অণুটা তৈরি হয়। তো একের অধিক পরমাণু যুক্ত হয়েই কেবল কি তৈরি হয়? অণু হয়। এটাই আমাদের মূল বিষয়টা। এটাই বলছে পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। তো এই যে ক্ষুদ্রতম কণা বিষয়টা, পরমাণু এবং অণু, এই বিষয়টা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করছে আর কি। তো আমাদের এই যে পরমাণু এটা বিভাজ্য নাকি অবিভাজ্য, এটা নিয়ে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন মতবাদ পোষণ করছে। আমরা এই মতবাদগুলাই দেখব। গ্রিক দার্শনিক, দেখো প্রথমে বলছে কে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তো এইগুলা কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আসবে যে 400 অব্দে সর্বপ্রথম কে ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তখন আমাদের বলতে হবে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কত অব্দে? 400 অব্দে। এইভাবে এমসিকিউ গুলো আসে। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যার ভাঙ্গা যায় না। কিন্তু আমাদের বেসিকটা কি ছিল? আমরা জানি পরমাণুকে ভাঙ্গা যায়, ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। কিন্তু প্রথম যে দার্শনিক ডেমোক্রিটাস, তিনি বলছে যে পরমাণুকে ভাঙ্গা যায় না। আচ্ছা, তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। হ্যাঁ, এটাও কিন্তু এমসিকিউর মধ্যে আসে। ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ এটোমাস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। তো তোমাদের প্রায় পরীক্ষার মধ্যে আসে এটোমাস থেকে, অর্থাৎ অ্যাটম যে কথাটা, পরমাণু কথাটা, এর অর্থ হলো অবিভাজ্য। হ্যাঁ, এটা কোথায় থেকে নিচ্ছে? এটা নিচ্ছে গ্রিক শব্দ এটোমাস থেকে। অবিভাজ্য কথাটি কোথায় থেকে নিচ্ছে? এটোমাস থেকে। এরকম এমসিকিউ আসে। তার সমসাময়িক সময়ে আরো দুজন দার্শনিক, প্লেটো এবং অ্যারিস্টটল। আচ্ছা, আমরা তো ডেমোক্রিটাসের মন্তব্যটা বুঝলাম। ডেমোক্রিটাস কি বলছে? যে পরমাণু অবিভাজ্য, কিন্তু আমরা জানি এটা অবিভাজ্য না। আচ্ছা, তারপর দেখি কে কি বলছে। গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার মতামতের সাথে দ্বিমত পোষণ করেন। দ্বিমত বলতে মানে উল্টা মতবাদ পোষণ করছে আর কি। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকে। আচ্ছা, তারপর দেখি কে কি বলছে। 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, এটা তো আমরা জানি, এবং একে আর ভাঙ্গা যায় না। ডাল্টনের এ মতবাদ সকলে গ্রহণ করে। কিন্তু আমরা তো জানি যে পরমাণুকে ভাঙ্গা যায়, কিন্তু আমাদের এখানে ডাল্টন বলছে পরমাণুকে ভাঙ্গা যায় না। কিন্তু ওই সময়ে ডাল্টনের এ মতবাদ সকলে গ্রহণ করে, ফলে অ্যারিস্টটলের যে মতবাদটা সেটা পরিত্যক্ত হয়ে গেছে, মানে বাদ গেছে। কিন্তু আসলে অ্যারিস্টটলের মতবাদটা কিন্তু ঠিক ছিল। আচ্ছা, যাই হোক, আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। এই যে দেখছো, আমাদের কথাই আসছে, এরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেক পরমাণু মডেলের প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড ও বুরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। এক সময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন, যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আদান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। এটা কিন্তু আমরা জানছি। আমি যে তোমাদের প্রথমে বলছি পরমাণুতে ধনাত্মক আদান ও ভর একটা ক্ষুদ্র জায়গায়, অর্থাৎ কেন্দ্রের মধ্যে আবদ্ধ থাকে। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। আমরা এটাও জানি। তিনি আরো ব্যাখ্যা দেন যে পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা। এটাও আমরা জানছি। আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই। এটাও আমরা জানি। অর্থাৎ ইলেকট্রনের তেমন কোনো ভর নেই। তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। আমরা জানি যে প্রোটন এবং নিউট্রন বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকে। আচ্ছা, রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো। এই যে আমরা যে দেখলাম যে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন এবং নিউট্রন, এবং একে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এভাবে চারপাশে ঘুরতে থাকে। তো এই যে ঘুরতেছে, এটা কিসের মতো? এটা সৌরজগতের যে মডেলটা ওইটার মতো। কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেনি। বিজ্ঞানী বোর পরবর্তীকালে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো আমাদের এখানে যে তোমার এটা তো এই কেন্দ্রের মধ্যে থাকে তো নিউট্রন প্রোটনকে কেন্দ্র করে তো এইভাবে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন কক্ষপথগুলো সম্পর্কে তোমার রাদারফোর্ড কি করছে? সঠিকভাবে বলে নাই। এটা ব্যাখ্যা করছে কারা? বিজ্ঞানী বোর পরবর্তীকালে ধারণা দেন ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে এভাবে ঘুরতে থাকে। এই যে ব্যাখ্যাটা, এটা বিজ্ঞানী বোর দিছে। এগুলা কিন্তু এমসিকিউর মধ্যে আসে। এখন
আমরা যে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন মতবাদ পড়লাম, এই পরমাণুর মূল সামারিটা হলো এটা। পরমাণু অবিভাজ্য নয়। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। বুঝছো? তারপর আমাদের যে যে জায়গা থেকে আমাদের মূলত সিকিউ গুলো আসে বা এমসিকিউ অনেক বেশি আসে, এই জায়গা থেকে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ, এই বিষয়গুলো। এখন দেখো, পরমাণুতে প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। আমরা তো দেখছি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন, আর পরমাণুর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন তারা এখানে বলছে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। ধরো কোনোভাবে যদি আমি জানতে পারলাম পরমাণুতে এই যে এই পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে 5, তাহলে অবশ্যই এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। কারণ এখানে তথ্যটা পাইলাম আমরা, পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়। বুঝছো? ইলেকট্রন সংখ্যা না, প্রোটন সংখ্যা বোঝানো হয় কোনো মৌলের বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য। আচ্ছা, তারপর দেখো আরেকটা তথ্য। একটি মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আমরা আরেকটা বিষয় বুঝলাম, আমরা যে প্রোটন দেখতে পারতেছি, প্রোটন, এইটাকে আমাদের কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে। হ্যাঁ, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তোমাদের একটা চার্ট দেখাচ্ছি, দেখো। এই চার্টটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এইগুলা ইম্পর্টেন্ট, এইগুলা ডাইরেক্ট মুখস্থ করে রাখবা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, এভাবে মুখস্থ করবা। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ফ্লোরিন 17, আর্গন 18। আর প্রতীকগুলো দেখবা, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, হিলিয়ামের HE, লিথিয়াম Li, এই প্রতীকগুলো মুখস্থ করবা। আর ইলেকট্রন বিন্যাসগুলো আমি তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসগুলো মুখস্থ করার দরকার নেই। জাস্ট হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, প্রতীকগুলো দেখবা। হিলিয়াম 2, তোমাদের রোল নাম্বার আছে না, ওইভাবে মুখস্থ করবা। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, এইভাবে পড়বা, ঠিক আছে? বুঝতে পারছো? এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি তোমাদের আরেকটু সামারি কইরা দিই। আমরা এখান থেকে কি কি তথ্য শিখলাম? আমরা শিখলাম পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। আর আরেকটা তথ্য জানলাম, কোন মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। দুইটা তথ্য। এখন ধরো এখানে একটা প্রশ্ন করছে, পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায় বলতে পারো? আমরা কার্বনের পারমাণবিক সংখ্যা 6 পাইছি। আমরা জানি আমাদের প্রশ্নে দেওয়া আছে যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এই যে তথ্যটা, এটা থেকে আমরা কি কি তথ্য পাবো? আমরা জানি যে পারমাণবিক সংখ্যাকে কি বলে? প্রোটন সংখ্যা, বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা 6, এর মানে আমাদের প্রোটন সংখ্যাও আমরা 6 পাইছি। আবার আমরা জানি পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তো ইলেকট্রন সংখ্যা কি হবে? 6 হবে। এই যে দুইটা তথ্য, এইটা কিন্তু আমরা পাচ্ছি। এইটাই দেখো এখানে বলছে। এ দেখে কি তথ্য পাওয়া যায়? পারমাণবিক সংখ্যা যেহেতু কোনো মৌলের প্রোটন সংখ্যা, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন আছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন আছে। এই যে আমি যা বলছি তাই। আচ্ছা, তারপর দেখো, নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে। নিউট্রন সংখ্যা, আমাদের যদি নিউট্রন, এই যে নিউট্রন, আমাদের অনেক সময় প্রশ্নে বলবে নিউট্রন বের করো। তো নিউট্রন বের করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? পারমাণবিক সংখ্যা, এই যে পারমাণবিক সংখ্যা এবং আমাদের বর সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? নিউট্রন সংখ্যা পেয়ে যাব। আবার আরেকটা জিনিস জানো, পারমাণবিক সংখ্যাকে কি সংখ্যা বলে? এই যে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে। ওকে, প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে কি বলে? প্রোটন সংখ্যা বলে। আচ্ছা দেখো, একটি পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য, এটা আমরা জানি। পরমাণুর প্রায় সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকে, এটাও জানি। কোনো পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভর, এটাও আমরা জানি। আবার নিউট্রন ও প্রোটনের ভর প্রায় সমান, এটাও আমরা জানছি এর আগে। কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ
ভর সংখ্যা, কোন মৌলের ভর সংখ্যা সমান কি? আমরা এখানে বুঝতে পারতেছি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই দুইটার যোগফলই কি? দুইটার যেটা হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা বের করার জন্য অবশ্যই ওই মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হয়ে যাবে। যেমন দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা দেখলে ক্লিয়ার হয়ে যেতে পারবা। অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন আছে, 8টি নিউট্রন আছে, তার মানে আমাদের যদি বলে ভর সংখ্যা কত, তাহলে 8 আর 8 যোগ করে দিব, 16 পেয়ে যাব। আবার সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন আছে, তো 11 এবং 12 যোগ করব, ভর সংখ্যাটা পেয়ে যাব। বুঝতে পারছো? এগুলা কিন্তু তোমার ম্যাথ। তারপর দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা ইম্পর্টেন্ট। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17। আমরা কি জানি? পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা 35। ওই মৌলের পরমাণুতে কয়টি করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? আমরা দেখো বের করি। ক মৌলটি পারমাণবিক সংখ্যা 17। কোন মৌলের পারমাণবিক সংখ্যা আসলে ওই মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা, তাই এক্ষেত্রে ক মৌলটির পরমাণুতে প্রোটন সংখ্যা আছে কতটি? 17টি। এই যে আমরা প্রোটনটা কিন্তু বের করেছি, এই যে প্রোটনটা বের করেছি। এখন আমাদের ইলেকট্রনটা বের করতে হবে। তো আবার আমরা কোনো পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান জানি, তাই ক মৌলের একটি পরমাণুতে ইলেকট্রন রয়েছে 17টি। আমরা যেহেতু প্রোটন আর ইলেকট্রন সমান জানি, তার মানে ইলেকট্রন রয়েছে কতটা? প্রোটন যেহেতু 17টা বের হয়েছে, ইলেকট্রনও 17টা হবে। আচ্ছা, কোন পরমাণুর প্রোটন সংখ্যা, এখন আমাদের আরেকটা কাজ, আমাদের কি বের করতে হবে? আমাদের নিউট্রনটা বের করতে হবে। হ্যাঁ, এখন আমরা নিউট্রনটা কিভাবে বের করব? তো ভর সংখ্যার যে সূত্রটা, এটা প্রথমে লিখব। পরমাণুর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা। সূত্রটা আমরা প্রথমে লিখলাম, ভর সংখ্যা বের করার সূত্রটা। আমাদের এখন নিউট্রন সংখ্যা বের করতে হবে, তো এটাকে বাম পাশে নিলাম। নেওয়ার পর সমানের পরে কি আছে? ওই মূলের ভর সংখ্যাটা ঠিক রাখলাম। সমানের আগে দেখো, সমানের আগে প্রোটন সংখ্যাটা প্লাসের আছে, এটা সমানের পরে গেলে কি হয়ে যাবে? মাইনাসের হয়ে যাবে। তো দেখছো, প্রোটন সংখ্যাটা ওই পাশে নিলাম। এখন ভর সংখ্যার মান আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 35। এই যে 35 বসালাম। আর প্রোটন সংখ্যা তো অলরেডি আমরা জানি কত? এই যে 17টা বসালাম। দেন দেখো অ্যান্সারটা 18 পেয়েছি। এটাই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। এইভাবে আমাদের যদি বলতো যে তোমরা ভর সংখ্যাটা বের করো, যদি প্রোটন এবং নিউট্রন সংখ্যা দেওয়া থাকতো, ভর সংখ্যা বের করে ফেলতে পারতাম। আবার তোমার ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি দেওয়া থাকতো, আমরা সহজেই প্রোটন সংখ্যা বের করে ফেলতে পারতাম। এগুলা এমসিকিউর মধ্যে 100% আসে। এই যে ম্যাথটা এমসিকিউর মধ্যে আসে, একটু ঘুরাইয়ে দিই। তারপর দেখো আইসোটোপ বিষয়টা কি? এখন এই বিষয়টা বোঝার আগে আমরা একটু রিসার্চ করি। এখানে এই যে 3টা বৃত্ত দেওয়া আছে বা 3টা ছবি দেওয়া আছে, এই 3টা ছবি হচ্ছে পরমাণু। তো এখানে কয়টা পরমাণু? এখানে 3টা পরমাণু। আর এই 3টা পরমাণু হচ্ছে হাইড্রোজেন। 3টা পরমাণু কি? হাইড্রোজেন। এটা হচ্ছে হাইড্রোজেনের 3টা পরমাণু। হ্যাঁ, এখানে লিখে দেওয়া আছে, দেখো হাইড্রোজেনের আইসোটোপ। এখানে হাইড্রোজেনের 3টা পরমাণু। আর এখানে দেখো এই যে বৃত্তের মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন। বৃত্তের মধ্যে যদি মাইনাস থাকে, তখন এটা কি? ইলেকট্রন। এখানে তারা বলে দিছে। আর বৃত্তর মধ্যে যদি প্লাস থাকে, তাহলে এটা হচ্ছে প্রোটন। আর দেখো এরকম কালো কালার দিয়ে ভরাট করা আছে, তো এটা হচ্ছে নিউট্রন। বুঝতে পারছো? এখন আমরা প্রথম চিত্রের অর্থাৎ প্রথম পরমাণুটার দিকে, এই যে প্রথম পরমাণুটার দিকে দেখি। এখানে এই যে দেখো বৃত্ত দেওয়া, ভিতরে প্লাস দেওয়া, তার মানে এখানে প্রোটন। আচ্ছা, প্রোটনকে আমি পি দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে? সংক্ষেপে লিখতেছি। এখানে প্রোটন কয়টা আছে? একটা আছে। এখানে প্রোটন একটা আছে প্রথম পরমাণুতে। আর ইলেকট্রন দেখো, ইলেকট্রনকে আমি ই দ্বারা প্রকাশ করতেছি। ইলেকট্রন কয়টা আছে? এই যে একটা আছে, ঠিক আছে? ইলেকট্রন একটি আছে। এই পরমাণু থেকে 2টা বিষয় আমি কিন্তু ক্লিয়ার হয়েছি। তারপর এই যে দেখো, তারপর এটা হচ্ছে দ্বিতীয় পরমাণুর এখানে দেখো প্রোটন কয়টা আছে? এই যে প্রোটন তো এখানে একটা আছে, এই যে একটা বৃত্ত একটা আছে। আচ্ছা, ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রনও দেখো একটাই আছে, একটা আছে। আর এই যে এই বৃত্তটা কালো কালার দিয়ে ভরাট করা, এটা কি? এটা হচ্ছে নিউট্রন। একে এন দ্বারা তোমাদের বুঝাইতেছি। এখানে নিউট্রন আছে কয়টা? একটা আছে। দেখছো? আচ্ছা, জিনিসটি বের করলাম। তারপর এই যে তৃতীয় চিত্রটার দিকে আমরা লক্ষ্য করি। তৃতীয় চিত্র বা তৃতীয় পরমাণুটার দিকে লক্ষ্য করি। এখানে প্রোটন আছে কয়টা? প্রোটন দেখো এই যে একটা প্রোটন আছে। দেন ইলেকট্রন আছে কয়টা? দেখো ইলেকট্রন এই যে একটা আছে। আর নিউট্রন কয়টা আছে? দেখো তো নিউট্রন এই যে দেখো 2টা বল, তার মানে নিউট্রন 2টা আছে। এখন আমাদের যদি বলে যে প্রথম চিত্রের
আমাদের যদি বলে যে ভর সংখ্যা কত, প্রথম চিত্রের ভর সংখ্যা কত, তো আমরা তো জানি ভর সংখ্যা কিভাবে বের করে, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখানে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা হবে। আমরা প্রোটন কত পাচ্ছি? 1 পাচ্ছি। নিউট্রন কি এখানে আছে এই চিত্রে? নিউট্রন নাই, তো নিউট্রন 0। 1 আর 0 যোগ করলে 1, তার মানে প্রথম চিত্রের দেখো ভর সংখ্যা 1 পাচ্ছি। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে সেম আছে, যদি বলে ভর সংখ্যা বের করো, তো আমরা কি করব? প্রোটন এবং নিউট্রন যোগ করব। দ্বিতীয় চিত্রের প্রোটন কয়টা আছে? 1টা আছে। দ্বিতীয় চিত্রের নিউট্রন কয়টা আছে? 1টা আছে। 1 আর 1 কত? 2। তো দ্বিতীয় চিত্রের ভর সংখ্যা আমরা পেয়েছি 2টা। তৃতীয় চিত্রের ক্ষেত্রে লক্ষ্য করি, তৃতীয় চিত্রের ক্ষেত্রে আমরা ভরটা বের করি, তো প্রোটন এবং নিউট্রন সংখ্যাই হচ্ছে ভর সংখ্যা। তৃতীয় চিত্রের প্রোটন কয়টা আছে দেখো তো? প্রোটন তো কেবল এই যে 1টা আছে, আমরা 1 পাইছি। নিউট্রন কয়টা আছে দেখো তো? 2টা আছে, 2 পাইছি। 2 আর 1 3। তো তৃতীয় চিত্রের ভর সংখ্যা দেখো 3, দ্বিতীয় চিত্রের ভর সংখ্যা 2, প্রথম চিত্রের ভর সংখ্যা 1। তো এই যে পরমাণুগুলা, এগুলো তো হাইড্রোজেনের পরমাণু ছিল, তিনটাই হাইড্রোজেনের পরমাণু, কিন্তু এই পরমাণুগুলোর মধ্যে ভর সংখ্যা দেখো ভিন্ন। কিন্তু প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা দেখো তিনটা পরমাণুর মধ্যে সেম, এবং ইলেকট্রন সংখ্যাও দেখো তিনটা পরমাণুর ক্ষেত্রে সেম। তো এইরকম যদি হয়, এটা হচ্ছে আইসোটোপের বৈশিষ্ট্য। যেমন এখানে সংজ্ঞাটা দেখো, এখন বুঝতে পারবা। কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, তাদের দেখো এই যে প্রোটন সংখ্যাগুলো কিন্তু সবার 1 1 1 1 সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো ভর সংখ্যা ভিন্ন পাচ্ছি না, একটার পাচ্ছি 1, আরেকটার 2, আরেকটার 3, ভর সংখ্যা ভিন্ন পাচ্ছি, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। তো আইসোটোপের সংজ্ঞাটা ক্লিয়ার? কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। আইসোটোপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আইসোটোপ কাকে বলে, এটা অনেক পরীক্ষায় আসে। আচ্ছা, তারপর দেখো, তারপর এখানে একটা বিষয় দেখো নোট ডাউন করা হয়েছে। আইসোটোপের ক্ষেত্রে মৌলের পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউট্রন থাকে। তো আমরা তো দেখতেছি প্রথম পরমাণুটা যে এই যে এটার মধ্যে নিউট্রন ছিল 1টা, দ্বিতীয়টাতে ছিল 2টা, তৃতীয়টাতে ছিল কয়টা? তৃতীয়টাতে কয়টা ছিল? তৃতীয়টাতে 2টা ছিল নিউট্রন, তৃতীয়টাতে ছিল 2টা, আর দ্বিতীয়টাতে 1টা ছিল। প্রথমটাতে ছিল না। হ্যাঁ, আমি ভুল বলছিলাম। আচ্ছা, প্রথম পরমাণুতে নিউট্রন ছিল 0টা, কোনো নিউট্রন ছিল না। দ্বিতীয়টাতে ছিল 1টা, তৃতীয়টাতে ছিল 2টা। তো এইটাই বলছে আইসোটোপের ক্ষেত্রে মৌলের পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউট্রন থাকে, কিন্তু ইলেকট্রন ও প্রোটন সংখ্যা একই থাকে। তো আমরা তো দেখতে পারতেছি যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা 1 সবগুলা পরমাণুতে। এটাই হচ্ছে আইসোটোপের বৈশিষ্ট্য। আমাদের আরেকটা বিষয় হচ্ছে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে? এখন আমরা তো অলরেডি জানছি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন, আর এই যে কেন্দ্রটার নাম, এটাকে বলে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো, এই যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। এই যে ইলেকট্রনগুলো মাইনাসের যে মানগুলো বা মাইনাস ইলেকট্রনগুলো, এগুলো চারপাশে এভাবে ঘুরতে থাকে, বা আমি এভাবে বিন্দু দিয়ে বুঝাইতেছি, মাইনাস দিলাম না। তো এভাবে ঘুরতে থাকে। তারপর তৃতীয় কক্ষপথ, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে চতুর্থ, পঞ্চম, অনেক 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 কক্ষপথ আছে। তো এখন আমাদের মেইন যে বিষয়টা, কোন কক্ষপথে, যেমন ফার্স্ট, এই যে এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ, এই কক্ষপথে 2টা থাকে। দেন সেকেন্ড কক্ষপথ, এই কক্ষপথে তোমার থাকে 8টা। এখন তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে, চতুর্থ কক্ষপথে কয়টা থাকবে, এই ইলেকট্রনগুলো বের করার একটা সূত্র আছে। কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে 2n স্কোয়ার। এই সূত্রটা 2n স্কোয়ার। যেমন প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, সেটা বের করার সূত্র হচ্ছে 2n স্কোয়ার। আমরা n এর জায়গায় প্রথম না 1 বসাবো, উপরে তো স্কোয়ার, তো 2 1 1 1 2। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, সূত্রটা তো এইটাই। আমরা 2, n এর জায়গায় আমরা 2 বসাবো, উপরে স্কোয়ার। 2 আর 2 এর উপর স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বের করব কিভাবে, সেইভাবেই n এর জায়গায় আমরা 3 বসাবো, উপরে স্কোয়ার। তো 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9, 9 দুগুণে 18। তৃতীয় কক্ষপথে 18। আরেকটা বিষয়, তৃতীয় কক্ষপথে 18টাও থাকবে, আবার 8টা থাকলেও এটা স্থিতিশীল বোঝায়, ওকে, বা অষ্টকপূর্ণ থাকলেও এটা কিন্তু স্থিতিশীল বোঝায়।
ঠিক আছে, এভাবে তুমি চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তাও কিন্তু বের করে ফেলতে পারবা। তবে আমাদের ক্লাস 8-এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা পর্যন্তই কক্ষপথ জানা থাকলে হয়, চতুর্থ পঞ্চম জানা থাকার দরকার নেই। তবে তুমি ইচ্ছে করলে এই চতুর্থ পঞ্চম জানতে পারো, কারণ আমি তো তোমাদের সূত্রটা দিয়ে দিছি। এই সূত্র অনুসারে n এর জায়গায় জাস্ট 4 বসাবা, পঞ্চম কক্ষপথটা যদি জানতে চাও n এর জায়গায় 5 বসাবা, ষষ্ঠ জানতে চাইলে 6 বসাবা, শেষ। এভাবে মূলত হয়ে যাবে। সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। আচ্ছা, আমরা ইলেকট্রন বিন্যাসগুলো তো দেখলাম। এখন একটা দেখো, তোমাদের এই বিষয়টা, এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা বোঝাই দিই ইলেকট্রন বিন্যাসটা। এখন ধরো তুমি তো এগুলো ধরো, আমি ধরে নিলাম তুমি মুখস্থ করে নিয়েছো। যেমন এই নিয়নের ইলেকট্রন বিন্যাস বা পারমাণবিক সংখ্যা 10, এটা তোমরা জানো। নিয়নের পারমাণবিক সংখ্যা 10। এখন আমরা যদি বলি, বা আমি যদি বলি তোমাকে যে এর ইলেকট্রন বিন্যাসটা করো, তখন আমরা কিভাবে করব? আমরা জানি প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা বা 8টা থাকে। আচ্ছা, এখন আমরা করি। তো প্রথম কক্ষপথে আমরা 2টা নিলাম, 10 হইতে গেলে আর কত লাগে? 8 লাগে। এখন আমরা এখানে 8 বসাই দিই। দেখছো, এইটা একটা ইলেকট্রন বিন্যাস। তারপর আমরা ধরো ক্লোরিনেরটা করি। ক্লোরিন হচ্ছে Cl, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এর ইলেকট্রন বিন্যাসটা করি। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা হয়? 8টা। তো আচ্ছা, বাংলাতে লিখি 8। 8 আর 2 কত? 10। বাকি আছে আর কয়টা? 7টা। 7 দিলাম। দেখছো, তৃতীয় কক্ষপথে 7 দিলাম, 17টা হয়েছে। এই যে ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনের ক্ষেত্রে তৃতীয় কক্ষপথে থাকবে 7টা ইলেকট্রন। আমরা আর্গনেরটা বের করি। আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তো প্রথম কক্ষপথে 2 থাকে, দ্বিতীয় কক্ষপথে 8 থাকে। 8 আর 2 10, আর এখানে 18 আছে। 18 হইতে আর কি লাগে? 8 লাগে। তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। আচ্ছা, এইভাবে যদি তোমাকে বলে যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো, তো আমরা প্রথম কক্ষপথে 2টা দিব, দ্বিতীয় কক্ষপথে 8টা দিব। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তো 11, তো 8 আর 2 10। তৃতীয় কক্ষপথে তার মানে বাকি একটা হয়ে যাবে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। আমরা বললাম এর ইলেকট্রন বিন্যাসটা করো। তো আমরা তো জানি প্রথম কক্ষপথে, দেখো প্রথম কক্ষপথে সবসময় 2টা ইলেকট্রন থাকে। আমরা যে সূত্রগুলো দেখছি, সূত্র 2n², ওইটা অনুসারে তো আমরা দেখছি যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে কয়টা থাকে? 18টা ইলেকট্রন। তো আমরা এই যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব, এক্ষেত্রে এখানে 7 আছে। প্রথম কক্ষপথে আমরা 2 দিব। এখন দ্বিতীয় যে কক্ষপথটা, এখানে তো 8টা বসে, কিন্তু আমাদের এখানে তো 7। তো 2 আর 8 তো 10 হয়ে যায়, 7 তো আর হচ্ছে না। তো 7 হইতে গেলে আর কত লাগে? 2 এর পর 5 যদি যোগ করি, 7 হচ্ছে। তো দ্বিতীয় নম্বর কক্ষপথে আমাদের ইলেকট্রন কয়টা থাকবে? 5টা থাকবে। এরকম ভাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এর ইলেকট্রন বিন্যাসটা করো। দেখো 2, দ্বিতীয় কক্ষপথে তো আমরা জানি কয়টা লাগবে? দ্বিতীয় কক্ষপথে আমরা জানি 8টা লাগে, কিন্তু এখানে তো 8 দিলে তো 10টা হয়ে যায়। 8 আর 2, কিন্তু অক্সিজেনের কি 10টা আছে? নাই কিন্তু। তো আমরা বাকি 6টা দ্বিতীয় কক্ষপথে দিয়ে দিব। 6 আর 2 8। আচ্ছা, তারপর ফসফরাস। দেখো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। এর ইলেকট্রন বিন্যাস করি। দেখো 2, তো আমাদের 15 আছে। দ্বিতীয় কক্ষপথে 8টা প্রয়োজন, 8ও হয়ে যাচ্ছে। 8 আর 2 10। আমাদের তো আরো বাকি 5টা আছে। তো আমরা তো জানি তৃতীয় কক্ষপথে 18টা লাগে, কিন্তু লাগুক বা না লাগুক আমাদের 5টা আছে, আমাদের তো 5টা এখানে দিতে হবে। তো 8 আর 2 10, আর 5 কত? 15। এখন এই যে প্রশ্নটা, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই টাইপের প্রশ্নগুলো। তো এই নিয়মটা যদি তোমরা না বুঝো, তাহলে কিন্তু প্রবলেম আছে। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে আর এই টাইপের প্রশ্নটা যদি না দিই, এখানে হয়তোবা সোডিয়াম ফ্লোরিন আছে, এখানে অন্য কিছু দিতে পারে, নাইট্রোজেন প্লাস অন্য কিছু দিতে পারে, অক্সিজেন দিতে পারে, বা অন্য আদার্স অন্য কিছু। দেখো আমাদের প্রশ্নটা কি বলছে। প্রশ্ন বলছে সোডিয়াম ও ফ্লোরিন পরমাণুর মধ্যে স্থিতিশীলতা অর্জনের পরীক্ষা। হ্যাঁ, আমরা এর আগে একটা বেসিক তথ্য শিখিনি, যেটি ইলেকট্রন বর্জন করে সেটি ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। যেটি ইলেকট্রন বর্জন করে সেটা ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন কিভাবে হইলো? আমি কোনো কিছু দান করছি, ত্যাগ করছি, বর্জন করছি, ওই কারণেই। তো এইটা সবসময় মনে রাখবা, যে ইলেকট্রন বর্জন করে সে ধনী, আর সে ধনাত্মক আয়ন। হ্যাঁ, আর ধনাত্মক আয়নকেই বলে ক্যাটায়ন। আর যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আয়ন। যে ইলেকট্রন গ্রহণ করে সে ঋণী, আর সে হচ্ছে ঋণাত্মক আয়ন। যে দান করে সে ধনী, সে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। যে গ্রহণ করে সে ঋণী বা ঋণাত্মক আয়ন, বা ঋণাত্মক আয়নের একটা নাম হচ্ছে অ্যানায়ন। সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11। আমাদের বলছে সোডিয়াম এবং ফ্লোরিনেরটা বের করো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আমরা জানি এখন।
আর ইলেকট্রন বিন্যাসটা আমরা জানি 2 8 1। ফ্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাসও আমরা জানি 2 7। আমরা ইলেকট্রন বিন্যাসও জানি যে 2 এবং 7, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসও জানি আমরা 2 7। এখন দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করতেছি, এই যে সরি চিত্রটা সুন্দর করে অঙ্কন করি। এখানে দেখো একটা চিত্র অঙ্কন করতেছি, এটা হচ্ছে তোমার সোডিয়ামটা এখানে দিয়ে যাও, না সোডিয়ামটা দিব না, এখানে দিই ফ্লোরিন। এখানে ফ্লোরিন পরমাণুটা দিচ্ছি, ফ্লোরিনকে F দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ফ্লোরিনের প্রথম কক্ষপথ। ফ্লোরিনের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। দেন আমাদের এখানে দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস জাস্ট 2 আর 7, অর্থাৎ 2টা কক্ষপথ হইলেই এনাফ। হ্যাঁ, এখানে দেখো তো ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 7টা। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখছো 7টা ইলেকট্রন। তারপর এখানে দেখো এটা হচ্ছে তোমার সোডিয়ামকে Na দ্বারা প্রকাশ করে। প্রথম কক্ষপথে সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তারপর দ্বিতীয় কক্ষপথে সোডিয়ামের কয়টা থাকবে? 8টা থাকবে। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেন তৃতীয় কক্ষপথে সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকবে? একটা জাস্ট থাকবে। এই যে দেখছো একটা জাস্ট। আমরা দেখো এই যে ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা কিন্তু চিত্রটা অঙ্কন করেছি, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম চিত্র অঙ্কন করতে হবে। তো এখন আমাদের স্থিতিশীলতা অর্জন করতে হবে, বেসিক তথ্যটা নাও। আমরা জানি যে সোডিয়ামের দেখো এখানে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের একটা ইলেকট্রন আছে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে স্থিতিশীলতার একটা ব্যাপার আছে। কোন একটা পরমাণু স্থিতিশীলতা অর্জন করবে কিনা সেটা নির্ভর করবে তার শক্তি স্তরে যতটা প্রয়োজন ইলেকট্রন অতটা আছে কিনা। আমরা জানি তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে ইলেকট্রন? 8টা বা 18টা, কিন্তু তৃতীয় শক্তি স্তরে সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? একটা আছে। তো এখন সোডিয়াম কি করবে? এই একটা ইলেকট্রন সে কোনো একটা জায়গায় দিয়ে দিবে, কাউকে দিয়ে দিবে সে। আর ফ্লোরিনের ক্ষেত্রে দেখো ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 7টা, কিন্তু আমরা জানি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন দরকার 8টা। তার মানে এই যে ফ্লোরিনের একটা ইলেকট্রন গ্রহণ করা দরকার। যদি একটা ইলেকট্রন কারো কাছ থেকে গ্রহণ করে তাহলে কয়টা হয়ে যাবে? 8টা হয়ে যাবে। কিন্তু ফ্লোরিন 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, ত্যাগ করলে তার প্রচুর শক্তি ব্যয় হবে। 7টা ইলেকট্রন ত্যাগ করা অপেক্ষা যদি ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা হয়ে যায়, অষ্টকপূর্ণ হয়ে যায়, এটাই তো ব্যাটার। তো এটা কিভাবে সম্ভব? এই যে দেখো সোডিয়াম সে কি করবে? সোডিয়াম ফ্লোরিনকে একটা ইলেকট্রন সে দিয়ে দিবে। এই যে একটা ইলেকট্রন সোডিয়াম ফ্লোরিনকে দিয়ে দিবে, দিয়ে দিলে তোমার ফ্লোরিনের কয়টা হয়ে গেল? এখন ফ্লোরিনের এই যে 8টা হয়ে গেল না? ফ্লোরিনের এই যে দেখো 8টা হয়ে গেল, একটা দিয়ে দিচ্ছে, কয়টা হয়ে গেছে? 8টা। তো ফ্লোরিন কিন্তু স্থিতিশীলতা অর্জন করছে। আর অন্যদিকে সোডিয়াম একটা ইলেকট্রন যে দিয়ে দিচ্ছে, সোডিয়ামের এখন কয়টা হয়েছে? এই যে এটা দিয়ে দিচ্ছে, সোডিয়ামের এখন তৃতীয় শক্তি স্তরে কোনো ইলেকট্রন নাই। এই যে তৃতীয় শক্তি স্তরে দেখো কোনো ইলেকট্রন নাই, যাও একটা আসিল, এটা ফ্লোরিনকে দিয়ে দিচ্ছে। দ্বিতীয় শক্তি স্তরে সোডিয়ামের কি আছে? এই যে 8টা আছে। তো সোডিয়ামও এখানে স্থিতিশীলতা অর্জন করছে। সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সে স্থিতিশীলতা অর্জন করছে, আর ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টকপূর্ণ বা 8টা হয়েছে, সে স্থিতিশীলতা অর্জন করছে। বুঝতে পারছো? এখন এই যে কথাটা আমি বলছি এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, তোমাদেরও এই কথাটা লিখতে হবে এভাবে। এখানে সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকাই এটি স্থিতিশীল নয়। আমরা জানি তৃতীয় শক্তি স্তরে স্থিতিশীলতা অর্জনের জন্য 8টি বা 18টি ইলেকট্রন প্রয়োজন। তাই সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। এই যে সোডিয়াম পরমাণুটা বড় লোক, সে ত্যাগ করতেছে, তার মানে সে ধনাত্মক আয়ন, হ্যাঁ, বা ক্যাটায়নে পরিণত হবে এবং স্থিতিশীলতা অর্জন করবে। সে অলরেডি স্থিতিশীলতা অর্জন করছে। অন্যদিকে ফ্লোরিন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায় এটি স্থিতিশীল নয়। এখানে তো 7টা ইলেকট্রন, ফ্লোরিনের ক্ষেত্রে সে একটা ইলেকট্রন প্রয়োজন, সে গ্রহণ করবে, মানে সে ঋণাত্মক আয়ন। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে স্থিতিশীলতা অর্জনের জন্য 8টি ইলেকট্রন প্রয়োজন, কিন্তু ফ্লোরিন পরমাণুর পক্ষে 7টি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়। তাই ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে এবং স্থিতিশীলতা অর্জন করবে। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের আরেকটু আছে। সুতরাং সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ফ্লোরিন পরমাণুকে দিবে এবং ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন সোডিয়াম থেকে গ্রহণ করে একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হবে, একটি নতুন যৌগ NaF সোডিয়াম ফ্লোরাইড গঠন করবে। হ্যাঁ, NaF মানে সোডিয়াম ফ্লোরাইড, এটা গঠন করবে। কিভাবে দেখো, এই চিত্রটা অনেকেই বোঝে না, এটা বইয়ের তোমার এই চ্যাপ্টারের শেষ পৃষ্ঠায় আছে। সোডিয়াম কি করতেছে? সে একটা ইলেকট্রন সে দিয়ে দিতেছে। একটা ইলেকট্রন দেখো, একটা ইলেকট্রন যাকে দিয়ে দিবে,
দিয়ে দেওয়ার পর সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পর সে ধনাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়েছে, দিয়ে দিলে প্লাস হয়ে যাবে। এই যে দেখছো Na প্লাস হয়ে গেল। এবং একটা ইলেকট্রন যে দিছে, এই যে দেখো ই মাইনাস দ্বারা বুঝাইছে যে একটা ইলেকট্রন দিয়ে দিছে। অন্যদিকে ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন দেখো গ্রহণ করছে, এই যে ইলেকট্রন একটা প্লাস দ্বারা মানে একটা ইলেকট্রন সে ফ্লোরিন গ্রহণ করছে। গ্রহণ করলে আমরা কি জানি যে কোনো কিছু কেউ যদি গ্রহণ করে সেটা হয়ে যায় ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। এই যে ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করার পর সে F মাইনাস হয়ে গেছে। এখন তারপর যোগ করা হয়েছে, এই যে Na আর F যোগ করা হয়েছে, এই আর এই কাটাকাটি, আর এখানে কি আছে Na প্লাস আর F মাইনাস, এই যে যোগ করা হয়েছে। তো উভয় পক্ষে Na প্লাস F মাইনাস মানে কি মাইনাসে প্লাসে কাটাকাটি, মানে একটা একটা কাটাকাটি, একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন কাটাকাটি, জাস্ট কি থাকে NaF মানে সোডিয়াম ফ্লোরাইড থাকে।